আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন নিয়ে। তো আলোর প্রতিফলন অধ্যায়টা শেখার জন্য তোমাদের জন্য আমি একটা দর্পণ নিয়ে আসছি। দেখো এটা চিনো কিনা। দর্পণ মানে আয়না। এই আয়নাটা নিয়ে আসছি, এটা দিয়ে আমরা আলোর প্রতিফলনের সংজ্ঞাটা শিখবো, যে আলোর প্রতিফলনটা আসলে কি। তুমি দেখো, এই আয়না তো সবাই চিনো, আয়না কি দর্পণ বলে, ঠিক আছে? তো তুমি দেখো, আমরা যদি এটাকে এভাবে ধরি, তাহলে দেখো আমার ওই দিকের লাইটটা থেকে আলো এসে যখন দর্পণে পড়ছে, তখন দেখো এই আলোটা আবার এখান থেকে রিফ্লেক্ট হয়ে আবার বোর্ডে পড়ছে। তো এই যে আলোটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে বোর্ডে পড়ছে, এটা আলোর প্রতিফলনের একটা উদাহরণ। তো এটাকে আমরা সংজ্ঞা হিসেবে কিভাবে পড়বো? অনেকে আসলে এই সংজ্ঞাটা পড়তে অনেক 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 কষ্ট হয়, মুখস্থ করে। আমরা সবটাই বুঝবো সংজ্ঞাটা। তো দেখো, তুমি দেখো যখন ওখান থেকে যে লাইটটার আলোটা আসতেছে আমার কাছে, কোন মাধ্যমে আসতেছে? বায়ু মাধ্যমে আসতেছে না আমার কাছে আলোটা? জি। তো দেখো, ওখান থেকে লাইটের আলোটা বায়ু মাধ্যমে আইসা এখানে পড়লো। এই যে এখানে পড়লো, এটা একটা দর্পণ। এটা আর একটা মাধ্যম, এটা কাচ মাধ্যম। তাহলে এই যে আলোর প্রতিফলনের জন্য কয়টা মাধ্যম দায়ী? দুইটা মাধ্যম দায়ী, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কাচ মাধ্যম। তো আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কি জানো? দেখো, যখন কোনো একটা মাধ্যম থেকে আলো এসে অন্য কোনো একটা মাধ্যমে এসে বাধা পায়, দেখো এই যে এখানে এই যে কাচ মাধ্যমে এসে বাধা পাইলো, তাহলে এই যে বাধা পাইলো, যে পাইয়া ও যদি আবার ওই মাধ্যমেই ফিরে যায়, যেই মাধ্যম থেকে আসছিল ওই মাধ্যমে যদি ফিরে যায়, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তো এখানে আমরা একটু সংজ্ঞাটা লিখছি, দেখো কি লিখছি, যে আলো বায়ু বা স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময়, দেখো ওই যে আলোটা আসলো লাইট থেকে যাওয়ার সময়, অন্য কোনো মাধ্যমে বাধা পেলে, এই যে এখানে এসে কাচ মাধ্যমে বাধা পেল, অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে ওখান থেকে আলোটা আসলো, এই যে এখানে পড়লো, তো ওইটা ছিল বায়ু মাধ্যম, যে স্পেসটা দেখতেছো। আর এটা হচ্ছে কাচ মাধ্যম। এই দুইটার বিভব তল মানে যেখান থেকে আলোটা রিফ্লেক্ট করতেছে, এই যে দুইটা তল, এখান থেকে আলোটা এখানে এসে পড়তেছে, এটার বলা হয় বিভেদ তল। তাইলে এই দুই মাধ্যমের বিভব তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে যায়। এই দেখো, এখান থেকে কিছু আলো কাছ থেকে বাধা খেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে। এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় আলোর প্রতিফলন। তো সংজ্ঞাটা তোমরা সবাই মুখস্থ করে ফেলবে। যখন আলো কোনো মাধ্যম দিয়া এসে অন্য কোনো মাধ্যমে বাধা পায়, বাধা পেয়ে যদি আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। তোমরা এই সংখ্যাটা শিখে ফেলবা। তো আমরা আলোর প্রতিফলন শিখতে হলে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি বলতো, এই দর্পণ শিখতে হবে। জি, আলোর প্রতিফলন শিখতে হলে প্রথমেই আমাদেরকে দর্পণ সম্পর্কে জানতে হবে। তো তোমরা সবাই সংজ্ঞাটা শেষ করে ফেলো, শিখে ফেলো। আমরা এখন আলোর প্রতিফলনে, দেখো এই ক্লাসটা হচ্ছে, আহ তুমি এখান থেকে সৃজনশীল সব পারবা। এই ক্লাসটা করলে বেসিক থেকে আলোচনা হবে। তো আমরা আলোর প্রতিফলন শিখতে হলে আমাদের দর্পণ পরিচিতি জানতে হবে। তোমাদের সাথে যে দর্পণ নিয়ে আসছে, দর্পণ মানে আয়না। তো এটা একটা আয়না, দেখছো সবাই? হ্যাঁ, এটা একটা দর্পণ বা আয়না। এটা এটা হচ্ছে সমতল দর্পণ। এখন এই দর্পণটা একটা স্বচ্ছ দর্পণ। তুমি যদি এই দিক দিয়া বা যে কোনো একটা দিক দিয়ে যদি রূপার প্রলেপ দাও, তাহলে এটা এই আয়নার মতন হয়ে যাবে। এই দেখো, এই আয়নার মতন হয়ে যাবে। এই আয়না আর এই আয়না একই জিনিস ছিল, শুধুমাত্র এইটা আলো রিফ্লেক্ট করে, দেখতে পাচ্ছ? এটা আলো রিফ্লেক্ট করে না। কারণ হচ্ছে এই আলোর পিছনের দিকটা দেখো, একটা সাদা আস্তরণ দেওয়া আছে, একটা রং করা আছে, অর্থাৎ এটার ভিতরে রূপার প্রলেপ দেওয়া আছে। এই প্রলেপটা দেওয়ার কারণে আলো যখন এদিক দিয়ে আসে, আলো যখন এই দিক দিয়ে আসে, তখন এখানে বাধা খেয়ে আলোটা আবার ফিরে যেতে পারে, এই যে রূপার প্রলেপে বাধা খেয়ে। বাট এটাতে কোনো রূপার প্রলেপ দেয় না, বিধায় আলো এটার ভিতর দিয়ে ঢুকে আবার পাস হয়ে গেল। আমরা কি এটা বুঝতে পারছি যে একটা সমতল দর্পণ, একটা সিম্পল কাজ কি আমরা দর্পণ বানিয়ে ফেলতে পারি, শুধুমাত্র যদি আমরা এটার পিছনে রূপার প্রলেপ দিই। ঠিক, তাহলে আমরা এই বেসিকটা জানলাম। আমরা হচ্ছে যেটা শিখবো, এখন শিখবো হচ্ছে আমরা আলোর প্রতিফলন শিখতে হলে আমাদের শিখতে হবে দর্পণ পরিচিতি। তাহলে আমাদের দর্পণ কয় প্রকার? দর্পণ হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। তোমাকে এই মাত্রই বললাম যে এখান দিয়ে যদি তুমি রূপার প্রলেপ দিয়ে দাও এটা একটা দর্পণ হয়ে যাবে। এটা হবে ওই সময় সমতল দর্পণ। এই পৃষ্ঠা দিয়ে যদি তুমি রূপার প্রলেপ দাও তার মানে এটা এরকম হবে, সমতল দর্পণ। রূপার প্রলেপ দিয়ে দিচ্ছে, এই দর্পণটা কি হয়ে গেল, সমতল দর্পণ। এখন তুমি যদি এই ধরো আমি আর কিছু পাইলাম না, এটাই নিয়ে আসলাম। তুমি যদি এই রূপার প্রলেপটা এই এই গ্লাসের বাহিরের পৃষ্ঠে দিয়ে দিয়ে দিতা তাহলে ভিতরের পৃষ্ঠটা আলো প্রতিফলন করতে পারতো। ভিতরের পৃষ্ঠটা যদি আলো প্রতিফলন করতে পারতো ওইটারে আমরা বলতাম অবতল দর্পণ। সেম ভাবে তুমি যদি ভিতরের দিকে যদি তুমি রং করে দিতা অর্থাৎ রূপার প্রলেপ দিয়ে দিতা তাহলে বাহিরের পৃষ্ঠটা আলো প্রতিফলন করতে পারতো। আর বাহিরের পৃষ্ঠটা যদি আলোর প্রতিফলন করতে পারতো তাহলে ওইটারে বলতাম আমরা উত্তল দর্পণ। আমরা শুধুমাত্র এইটাই শিখবো আজকে, তিনটা দর্পণ নিয়ে শিখবো। এক শিখবো সমতল দর্পণ, দুই শিখবো উত্তল দর্পণ, তিন শিখবো অবতল দর্পণ। এই তিনটা দর্পণের মধ্যে রশ্মি চিত্র কিরকম হয় এইটাই শিখবো, এটা পরীক্ষায় অনেক অনেক আসবে। তো আমরা আজকে আলোচনা করব দর্পণ নিয়ে। তাহলে দেখো আমরা কি শিখবো, দর্পণ। দর্পণ কয় প্রকার? দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে গিয়ে কি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, এই যে গোলীয় দর্পণটা আছে না, এটা আবার দেখো সমতল দর্পণ তো সমতল দর্পণ, এটা তুমি দেখছো এটা শুধু সমতলই হবে। কিন্তু এই যে গোলীয় দর্পণটা এটা আবার দুই প্রকার। গোলীয় দর্পণের একটা তো দেখলেই তুমি, যদি একটা হইতো উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আর একটা হইতো কি অবতল দর্পণ, অবতল। শুধুমাত্র এটা জানো, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই তিনটা দর্পণের ক্ষেত্রে আমরা হচ্ছে রশ্মি চিত্র আঁকবো। রশ্মি চিত্র মানে তিনটা দর্পণের ক্ষেত্রে কোথায় বস্তু থাকলে কিরকম চিত্র হবে এটা শিখবো। তো তোমাকে আবার বলতেছি যদি এই ভিতরের পৃষ্ঠটাই যে এই যে ভিতরের পৃষ্ঠটা অবতল, অবতল মানে হচ্ছে নিচু তল, যেটা হচ্ছে হ্যাঁ, এই পৃষ্ঠটা যদি কখনো আলোর প্রতিফলন ঘটায় ওই সময় এই কাজটাকে বলা হবে অবতল তল বা অবতল দর্পণ। যখন এই পৃষ্ঠটা আলোর প্রতিফলন ঘটাবে উত্তল, এটাকে বলা হবে উত্তল দর্পণ। তা আমরা আশা করি সমতল দর্পণ এবং উত্তল দর্পণের কনসেপ্টটা বুঝতে পারলাম। তা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। দেখো, ধরো এটা একটা কাঁচ। তুমি যদি কাঁচের এই পৃষ্ঠ দিয়া এই যে দাগ দিতেছি ছোট ছোট, এটা দিয়ে বুঝাইতেছি আমি এই কাঁচটার এদিক দিয়ে রং করছি, যে রূপার ফলে দেখলা যে একটু আগে সাদা। তাহলে এই যে সোজা দর্পণ এটাকে বলা হয় সমতল দর্পণ। এটা হচ্ছে সমতল সমতল দর্পণ। Okay? আর এই যে দেখলে একটু আগে এরকম একটা গোলীয় দর্পণ, গোল যেটা ছিল, তো যদি তুমি এই দিক দিয়া রং করে দাও, বাহিরের পৃষ্ঠটা যদি রং করে দাও তাহলে ভিতরের পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে। এন্ড ভিতরের পৃষ্ঠটাকে বলা হয় অবতল। যদি এই অবতল দর্পণটা প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে এটাকে বলা হবে অবতল দর্পণ। তাহলে এই দর্পণের নাম হচ্ছে অবতল, অবতল দর্পণ। আরেকটা দেখো তাহলে এই দর্পণটা কি হবে যদি আমি এই দিকটাতে রং করে দিই বা হচ্ছে এই দিকটাকে আমি রূপার প্রলেপ দিয়ে দিই, তাহলে এই দর্পণটার নাম হবে কি? এই দর্পণটার নাম হবে উত্তল দর্পণ। কারণ এই উত্তল পৃষ্ঠটা এখন প্রতিফলক হিসেবে কাজ করে, তাহলে এই দর্পণটার নাম হবে উত্তল দর্পণ। তাহলে আমরা এই যে দর্পণ কয় প্রকার? দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। আমরা এদের চিত্রগুলো দেখে ফেললাম। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা,
সমতল দর্পণে কোন একটা বস্তু হইলে তার প্রতিবিম্ব কেমন হবে? অবতল দর্পণে কোনো একটা বস্তু হইলে প্রতিবিম্ব কেমন হবে? উত্তল দর্পণে কোনো একটা বস্তু হলে তার প্রতিবিম্ব কেমন হয়, এটা শিখতে হবে। আমরা এখন দর্পণে হচ্ছে প্রতিবিম্ব গঠনের নিয়মটা শিখবো। এখন দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়মটা শিখবো বলতে আমরা গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়মটাই প্রথমে শিখবো। এখন গোলীয় দর্পণটার একটু পরিচিতিটা আমরা জেনে নিই। দেখো, ধরো একটা গোলীয় দর্পণ বলতে এই যে এরকম একটা ব্যাপার আছে, একটা গোলক আছে, কাচের গোলক বা কাচের ফুটবল ধরতে পারো তুমি। তো এটা কাচের গোলক, এটার থেকে যদি তুমি এই পোর্শনটা একটু আলাদা করে নাও, ধরো এইটুকু অংশ, তাহলে এই পোর্শনটা যদি আলাদা করে দেখো এটা কিরকম হবে, এরকম। ওকে, এই পোর্শনটা আলাদা করে যদি তুমি আহ এই দিকটাতে রং করে দাও, রং করে দিলা কিসের, রূপার প্রলেপ দিয়ে দিলা। এই দিকটাতে যদি রূপার প্রলেপ দাও তাহলে তুমি আমার বলবা এই পোর্শনটা যে ভিতরের অবতল পোর্শনটা ওই সময় প্রতিফলক হিসেবে কাজ করবে। তাহলে অবতল পোর্শনটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে এই দর্পণটার নাম হচ্ছে অবতল দর্পণ। বুঝছো? এই যে একটা গোলকের অংশই হচ্ছে গিয়ে উত্তল দর্পণ হইতে পারে, অবতল দর্পণ হইতে পারে। এখন এই পোর্শনটাতে যদি তুমি কাজ করো যে ভিতরের দিক দিয়ে রং করে দিছো, ভিতরের দিক দিয়ে রং করে দিছো, এই যে আমি দাগ দিতেছি এগুলো হচ্ছে রং করছি বুঝাইতেছি, বা হচ্ছে রূপার প্রলেপ দিছি। তাহলে দেখো এই যে উত্তল পৃষ্ঠটা ওই সময় প্রতিফলক হিসেবে কাজ করবে। যেহেতু উত্তল পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে, এটার নাম হবে ওই সময় উত্তল দর্পণ। উত্তল দর্পণ, উত্তল দর্পণ। তাহলে আশা করি একটা গোলক থেকে তুমি এই গোলকের পোর্শনটাকে আলাদা করে অবতল দর্পণও বানাতে পারবে, তাহলে উত্তল দর্পণও বানাতে পারবে। কি করতে হবে বলো? অবতল দর্পণ বানাইতে হলে তোমাকে হচ্ছে বাহিরের পৃষ্ঠে রূপার প্রলেপ দিতে হবে, আর উত্তল দর্পণ বানাইতে হলে ভিতরের পৃষ্ঠে রূপার প্রলেপ দিতে হবে। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে এইটা যে গোলকটা ছিল, এই গোলকের নিশ্চয়ই একটা সেন্টার আছে। সেন্টার মানে কেন্দ্র। ওকে, এইটা এই কেন্দ্র আমরা ব্যাসার্ধ বলি না বলো? যে কোনো গোলকের কেন্দ্রে তো ব্যাসার্ধ বলি, এটা আর দ্বারা আহ, কি বলি, আর দ্বারা প্রকাশ করি, আর মানে রেডিয়াস। তো এইটা তো এই যে এই অংশটারই তো আমি অবতল দর্পণ বানাইছি, তাহলে এইটারও তো নিশ্চয়ই একটা ব্যাসার্ধ থাকবে। এটার ব্যাসার্ধ কোনটা? এইটাই তো হবে, ঠিক না? ধরো এটা এই গোলকটা তুমি আবার একটু আঁকার চেষ্টা করো, যে এরকম করে এই লাইকা দিলা, তো এটার কি একটা সেন্টার থাকবে না বলো? যে এটার যে সেন্টারটা থাকবে, এটার যে সেন্টারটা থাকবে, অর্থাৎ এই গোলকের যে কেন্দ্র, এটার কেন্দ্র সেম হবে। অর্থাৎ এই গোলকের যেটা ব্যাসার্ধ, গোলীয় দর্পণের যেটা ব্যাসার্ধ, এই অবতল দর্পণের ব্যাসার্ধটা সেম হবে। ওকে, এটার আমরা সেন্টার বলি। এইটাও তো একটা পোর্শন না, এটাও তো এদিক দিয়ে আয়না যদিও নাই, তাহলে এটাও একটা ব্যাপার আছে, হ্যাঁ। আর এই যে দেখো সেন্টার থেকে যে তুমি দর্পণের উপর যে দাগটা দিলা, যেই জায়গাতে মিলিত হয়েছে এটা বলা হয় মেরু। মেরুরে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি মানে পোল, পি ও ডাবল এল, পোল। পোল মানে হচ্ছে মেরু। এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি এই বিন্দুটাকে। ওকে, তাহলে সেন্টার আর এই যে মেরু, দুইটার জায়গা বুঝলাম। এই দুইটা ঠিক মাঝামাঝি জায়গাটা কি আমরা বলি ফোকাস। অর্থাৎ এই এই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু, ঠিক মাঝামাঝি। এদিক দিয়ে 5 সেন্টিমিটার হলে এদিক দিয়েও 5 সেন্টিমিটার হবে। বুঝা গেছে? এইটার ক্ষেত্রেও কি সেম থাকবে না বলো আমাকে? এইটাও তো এই গোলকের অংশ। তাহলে তুমি যদি একটা কাজ করে এনও একটা সেন্টার থাকতে পারে, একটা দাগ দিই, এন এ সেন্টারটা থাকতে পারে মোস্ট প্রবাবলি। ওই গোলক অঙ্কন করার দরকার নেই, সেন্টার থাকবে সি দ্বারা প্রকাশ করো। এটা হচ্ছে পি, যেখানে মিলিত হয়েছে পোল বা প্রান্ত বা মেরু। আর এটার মাঝখানে একটা বিন্দু থাকতে পারে এফ। এই তিনটা জিনিস কি তোমরা ডিনোট করতে পারবা একটা দর্পণে? হয় উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক। সেন্টার, ফোকাস, মেরু। সেন্টার, ফোকাস, মেরু। তিনটা জিনিসকে একটু ডিনোট করা শিখতে হবে আমাদের। ঠিক আছে? আরেকটা জিনিস তোমার বুঝে নিতে হবে, আমি এটা বুঝতে দিই, এটা তো দরকারই নেই, এটা দরকার নেই। এটা তোমার জানতে হবে। তুমি জানো এই পোর্শনটা আর এই পোর্শনটা কি হয়? সমান হয়। তাহলে বলো, এই এখান থেকে এখানকার যে দূরত্বটা আর এখান থেকে এখানকার দূরত্বটা কিন্তু সেম। তাহলে এটার আমরা কি বলি বলো? এটা আমরা আর বলি না?
আর বলি। আর এই যে দূরত্বটা আছে না, এই দূরত্বটা আমরা ফোকাস দূরত্ব এফ বলি। এইটাও কিন্তু এই ফোকাস দূরত্বের সমান, যেহেতু দুটোটা দূরত্ব সমান, তাহলে এটা একটা এফ, এটা একটা এফ। তাহলে যে আর সমান কি লিখতে পারি বলতো? আর সমান কি লিখতে পারি? এফ প্লাস এদিক যে একটা পোর্শন আছে এফ, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বটা কোথা থেকে হিসাব করি? এই যে এই মেরু থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা দিয়ে আমরা ফোকাস দূরত্ব বলি, এবং এটা আমরা এফ দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এফ। এখান থেকে এখানকার দূরত্বটা আসলে এইটাও ফোকাস দূরত্বের সমানই মান হয়, এই জন্য এফ প্লাস এফ লিখছি। তো আর সমান কি হয় বলতো? 2f। তাহলে বলতো এফ সমান কি হবে? ফোকাস দূরত্ব এফ সমান হবে আর ডিভাইডেড বাই 2 হবে। কি হবে? আর ডিভাইডেড বাই 2। তোমরা এইটা একটা সূত্র শিখবে, বুঝছো? অর্থাৎ কোন গোলীয় দর্পণের ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব মানে এই যে মেরু থেকে, অর্থাৎ এই সেন্টারের মাঝের একটা বিন্দু, তাহলে এই টোটালটা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত হবে? 10 সেন্টিমিটার। কেমনে হয়েছিল? ওই যে 20 ডিভাইডেড বাই 2। এফ সমান কি ছিল? এফ সমান আর ডিভাইডেড বাই 2 ছিল। আর এর মান কত? 20 ডিভাইডেড বাই 2। এইভাবে আসছিল, বুঝছো? তো ফোকাস দূরত্ব এফ সমান আর বাই 2, সূত্রটা মুখস্থ করে ফেলবা। আশা করি এটা পারবা। এখন আমরা দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়ম শিখব। তো দেখো এই দর্পণ গুলা কি দর্পণ বলো? দেখো বাহিরের পৃষ্ঠটার মধ্যে তোমার রং করে দেওয়া আছে বা প্রলেপ দেওয়া আছে রূপার, তার মানে ভিতরের পৃষ্ঠটা তোমার প্রতিফলক হিসেবে কাজ করবে। তাহলে এইটা হচ্ছে তোমার এইগুলো সবগুলো আমি লিখছি অবতল দর্পণ, আর এগুলো সবগুলা হচ্ছে উত্তল দর্পণ। আমি নিয়ম শিখাবো, মানে প্রথমেই আমরা নিয়মটা শিখবো যে দর্পণের প্রতিবিম্ব গঠনের নিয়ম। দেখো দর্পণের প্রতিবিম্ব গঠনের নিয়ম হচ্ছে অবতল দর্পণ হোক আর উত্তল দর্পণ হোক, নিয়ম এক, মানে রুলস 1। মানে রুল 1 নাম্বার রুলসটা হচ্ছে কি জানো? তোমার হচ্ছে যদি কখনো কোনো আলোক রশ্মি, এটার বলা হয় প্রধান অক্ষ। এই যে সোজা দাগটা দিচ্ছি এটার নাম হচ্ছে প্রধান অক্ষ, সবাই একটু লিখে রাখতে পারো, এটার নাম হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, এটার নাম প্রধান অক্ষ, এগুলোর নাম হচ্ছে প্রধান অক্ষ। যদি কোনো আলোক রশ্মি একেবারে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দর্পণে আপতিত হয়, দেখো সমান্তরাল ভাবে কি, এটা তো বুঝি একেবারে সোজা। হ্যাঁ, আমি এগুলো হাত দিয়ে আঁকতেছি, একটু ব্যাখ্যা দেখা হয়েছে, আমি স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। 1 নাম্বার নিয়মটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হয়, দেখো এই যে কোনো একটা আলোক রশ্মি, এই যে কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে এই যে দর্পণটাতে আপতিত হইল, তাহলে ও ও তো দর্পণ, দেখো এদিক দিয়ে তোমার হচ্ছে রূপার প্রলেপ দেওয়া আছে, তার মানে আলোটা এদিক দিয়ে ভেদ করে চলে যেতে পারবে না, আলোটা আবার এদিকেই ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? এই আলোটা ফিরে আসবে হচ্ছে ফোকাস দিয়ে। এটাই 1 নাম্বার নিয়ম। যদি তোমার আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে, তাহলে ও প্রতিফলনের পর ফিরে যাবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে। নিচে দেখানোর চেষ্টা করতে, তাহলে ও ফিরে যাবে ফোকাস দিয়ে। তো দেখো এটা দেখা যায় কিনা, এই যে ফোকাস বিন্দুটা ছিল, ও আপতিত হলো এইভাবে, ও ফিরে গেল ফোকাস দিয়ে। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার নিয়ম, যে কোনো একটা আলোক রশ্মি অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, এটা মনে রাখতে হবে যে এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা যদি অবতল দর্পণে আপতিত হয়, তাহলে তা প্রতিফলনের পর কোন দিক দিয়ে ফিরে যাবে? ফোকাস দিয়ে ফিরে যাবে। আর উত্তল দর্পণে এইদিকে তো বস্তু রাখলে বস্তু দেখা যাবে না, কারণ এটা এদিক দিয়ে রং করা, রঙের পিছনে থাকলে তো দেখা যাবে। অবশ্যই বস্তু এখানে রাখতে হবে, এই আলোটা। তো ধরো এই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এখানে আসলো, একেবারে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি তোমার দর্পণে পড়লো। হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে পড়লো, পড়ার পর ও কি করবে? ও কি ভিতরে চলে আসতে পারবে? পারবে না, কারণ কি রং করে দেওয়া আছে। তাহলে ও ফিরে যাবে। কিভাবে ফিরে যাবে জানো? মনে হবে যেমন প্রধান ফোকাস থেকে ফিরে যাইতেছে, তোমার কাছে মনে হবে যে ও এই যে ফোকাসটা আছে না, এই ফোকাসটা থেকে মনে হবে ফিরে যাইতেছে, আসলে ও এখানে আসবেই না। ও এখানে আসবেই না, এখানে আইসা এভাবে ফিরে যাবে আলোটা। তবে তোমার কাছে মনে হবে যেমন ফোকাস থেকে ফিরে যাইতেছে। এইটা হচ্ছে আমাদের প্রতিফলনের প্রথম নিয়ম, আলোর প্রতিফলনের
প্রথম নিয়ম। আলোর প্রতিফলনের প্রথম নিয়মটা কি? অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হইলে এটা প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে। লিখে রাখো, প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি আপতনের পর প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি লিখবা? যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি দর্পণে আপতনের পর এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হয় প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে। লিখে রাখতে পারো। আমি যে কথাটা বললাম এটাতে তুমি একটু টাই না 2 বার শূন্য হইলো লিখে রাখো, কারণ তোমার দরকার আছে। ঠিক আছে, তারপরে রুল শিখলাম 1। রুল 1 শিখলাম আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে শিখলাম। নিয়মটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে। আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে ফিরে যাবে মনে হবে ফোকাস থেকে ফিরে যাচ্ছে। এটা ছিল নিয়ম 1। আমরা এই যে নিয়মটা শিখলাম এটা হচ্ছে নিয়ম 1। এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। সরি, এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। আমরা এখন যেটা শিখবো এই যে এটার জন্য শিখবো, এখানে দুইটা চিত্র আছে, এখানে শিখবো রুলস 2। রুলস 2 রুলস 2 কি বলছে? রুলস 2টা হচ্ছে এটা যে ধরো একটা আলোক রশ্মি তোমার হচ্ছে ধরো ফোকাস দিয়ে যাচ্ছে, মনে করো ওই দূর থেকে একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে আসছে। রুলস 2 হচ্ছে একটা আলোক রশ্মি যদি তোমার ফোকাস দিয়ে আসে দর্পণের মাঝে, দেখো এই যে একটা আলোক রশ্মি, এটা আলোক রশ্মি বুঝাচ্ছি আমরা। একটা আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে আসে আইসা দর্পণে পড়ে, তাহলে এটা তো আর সোজা ভেদ করতে পারবে না। এটা কি করবে? এটা প্রতিফলিত হয়ে যাবে। কিভাবে প্রতিফলিত হবে জানো? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে, অর্থাৎ এইভাবে চলে আসবে। প্রধান অক্ষের সমান্তরালে মানে সোজা ভাবে, প্রধান অক্ষটার সোজাসুজি এই যে এভাবে প্রতিফলিত হবে। তাহলে দেখো 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়মটা হচ্ছে যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় দর্পণে, তাহলে সে এমন ভাবে প্রতিফলিত হবে যে তাহলে 2 নম্বর নিয়মটা কি? কোনো আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে সে প্রতিফলিত হবে এমন ভাবে যেন হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে। অর্থাৎ 2 নম্বর নিয়মটা যদি তুমি লেখো এইভাবে লিখবা যে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। উত্তল দর্পণের ক্ষেত্রে 2 নম্বর নিয়মটা কি হবে? দেখো ধরো এই যে একটা আলোক রশ্মি কিভাবে আসতেছে, ধরো প্রধান ফোকাস বরাবর আসতেছে, ধরো এইভাবে আলোক রশ্মি আসতেছিল, এই যে দূর থেকে এভাবে আসতেছিল। এটা মনে রাখবা শুধু যে দূর থেকে একটা আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর আসতেছিল, এই যে ফোকাস বরাবর আসতেছিল। ও ফোকাসের ভিতরে ঢুকে যাবে না, ও কিভাবে প্রতিফলিত হবে জানো? ও প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়ে যাবে। অর্থাৎ ও এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়ে যাবে, এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। বুঝছো? আগে কি হইতো? আগে এইভাবে আসতো সোজা, আইসে এভাবে প্রতিফলিত হইতো। এখন কি হইতো? এখন কি হয়? যে যদি ফোকাস বরাবর আসে তাহলে সে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল মানে এই সোজা লাইনটা সমস্যা। বুঝছো? 2 নম্বর নিয়ম। ওকে, এটা ছিল 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা কি? খুবই সিম্পল। যে কোনো একটা আলোক রশ্মি যদি সেন্টার বরাবর আসে, এই যে সেন্টার বরাবর, ধরো এদিক থেকে সেন্টারের মধ্যে দিয়ে আসলো, সেখানে আপতিত হলো। কোনো একটা আলোক রশ্মি যদি সেন্টার বরাবর সেন্টার দিয়ে গমন করে এবং দর্পণে পড়ে, তাহলে ও কিভাবে প্রতিফলিত হবে? ও যদি সেন্টার দিয়ে আইসে গমন করে তাহলে ও সেন্টার দিয়ে আবার প্রতিফলিত হবে, এইভাবেই চলে যাবে। বুঝতে পারছো? কোনো একটা আলোক রশ্মি সোজা যদি সেন্টার দিয়ে যদি দর্পণে আপতিত হয় তাহলে সে সেন্টার দিয়েই প্রতিফলিত হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম। এটা হচ্ছে রুলস 3। রুলস 3। এটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে সেম হবে। ধরো সেন্টার দিয়ে আসতে বলতে এইটার বরাবর কোন একটা আলোক রশ্মি আসতেছিল, ধরো এই যে সেন্টার বরাবর এই দূর থেকে আসতেছিল আলোক রশ্মি, ধরো
তাহলে আমি একটু এভাবে দেখার চেষ্টা করি যে সেন্টার বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি আসে উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে সেই সেন্টার বরাবরই ফিরে যাবে। বুঝা গেছে? এই তিনটা চিত্র তুমি তিনটা নিয়ম দিয়ে লিখে রাখো, খুবই সহজ। কিন্তু দেখো যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে, ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফিরে যাবে। এই দুইটাতে একটা আরেকটার কম্বিনেশন আর কি, মানে কি বলে, একটা আরেকটার বিপরীত রূপ। সমান্তরালে ফোকাস দিয়ে যাবে, আর এটা ফোকাস দিয়ে আয়া সমান্তরালে যাবে। এটা হচ্ছে সেন্টার দিয়ে আসলে সেন্টার দিয়ে চলে যাবে, একেবারে সিম্পল। তুমি শুধু লেখা রাখো যাতে দীর্ঘ সময় তুমি মনে রাখতে পারো। এটা কি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আসলে মনে হবে যেমন ফোকাস থেকে ফিরে যাচ্ছে। এটা কি বলো? এটা হচ্ছে যদি তোমার ফোকাস বরাবর আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যাবে। এটা হচ্ছে সেন্টার দিয়ে আসলে সেন্টার বরাবরই ফিরে যাবে। তিনটা চিত্র এঁকে দাও বা তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তো এখন আমরা অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনটা শিখবো। তো অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনটা শিখলে দেখো আমরা এখানে একটা অবতল দর্পণ আঁকছি যার সেন্টার ফোকাস মেরু আছে। তো আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমি যদি পুরো সার্কেলটা কমপ্লিট করতাম, যদি পুরো সার্কেলটা কমপ্লিট করতাম তাহলে তোমাকে বলতে হবে কয়টা অবস্থানে বস্তু থাকতে পারে, কয়টা অবস্থানে বস্তু থাকতে পারে যার জন্য অবতল দর্পণে প্রতিবিম্ব হবে। দেখো যদি এই যে এটা সার্কেলটা মানে হচ্ছে এটা পুরো গোলকটা ছিল, হ্যাঁ, আর এইটা হচ্ছে গোলকের একটা অংশ যেটার জন্য আমাদের একটা দর্পণ পাইছি, নামটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে দেখো এরকম হয় কিনা যে অসীম এই যে দর্পণটার বাহিরে একটা বস্তু তুমি রাখলে এই বস্তুর আলো এখানে যাবে, যা প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব গঠন করবে। এখানে বস্তু রাখতে পারো, তার জন্য কিন্তু তোমার এখানে পইরা প্রতিবিম্ব গঠন হবে। এখানেও বস্তু রাখতে পারবা একদম সেন্টারটার উপরে, এটা একটা অবস্থা। তুমি সেন্টার ও ফোকাসের মাঝে বস্তু রাখতে পারবে, ফোকাসের উপরেও বস্তু রাখতে পারবে, ফোকাস আর মেরুর মাঝেও বস্তু রাখতে পারবে। এই কয়টা স্বতন্ত্র অবস্থানে বস্তু রাখতে পারবে যাদের জন্য তুমি প্রতিবিম্ব পাবা। এখানে বস্তুটা হইলে দেখো এই যে গোলকটার অংশটার বাহিরে, এটার আমরা অসীম বলি। গোলকের অংশের বাহিরের অংশটারে আমরা বলি অসীম, অসীম দূরত্ব, অসীম, হ্যাঁ। তো অসীমে বস্তুর জন্য দর্পণে আলো প্রতিফলিত হইতে পারে, যে প্রতিবিম্ব গঠন হইতে পারে। আর হচ্ছে সেন্টারের বাহিরের একটা বস্তু রাখতে পারবো, ওইটার জন্য প্রতিবিম্ব একরকম গঠন হবে। সেন্টারে বস্তু রাখলে তার প্রতিবিম্ব আবার অন্যরকম হবে। সেন্টার ও ফোকাসের মাঝেও যদি বস্তু রাখো তার প্রতিবিম্ব একরকম হবে। ফোকাসের উপরে বস্তু রাখলে তার প্রতিবিম্ব আবার অন্যরকম হবে। ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখলে তার প্রতিবিম্ব আবার ভিন্ন রকম হবে। এই যে ৬টা অবস্থান, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, এই ৬টা অবস্থানের জন্য ৬টা আলাদা আলাদা রকমের বিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে, যেটা আমাদের আঁকতে হবে, আঁকতে পারতে হবে। তো এখন আমরা এই যে ৬টা পজিশনের জন্য ৬টা চিত্র আঁকবো, তার জন্য আমি ১ নাম্বার পজিশন এর জন্য চিত্রটা এখানে আঁকবো, ২ নাম্বার পজিশনে যদি কোনো বস্তু থাকে এখানে চিত্রটা আঁকবো, ৩ নাম্বার পজিশনেরটার জন্য এখানে আঁকবো। এইভাবে আমরা সবগুলো ৬টা পজিশনের জন্য ৬টা চিত্র এঁকে ফেলছি। তো আমরা এখন এই ১ নাম্বার পজিশনের জন্য যে চিত্রটা হবে এটা একটু পরে আঁকি। আমরা ২ নাম্বার পজিশনের জন্য যে চিত্রটা হবে সেটা আঁকবো এখন, হ্যাঁ। তো ২ নাম্বার পজিশনটা কি আসলে বলো তো? যে সেন্টারের বাহিরে থাকতে হবে। বস্তুটা কোথায় থাকবে? সেন্টারের বাহিরে। ধরো বস্তুটা এরকম একটা জায়গায় আছে সেন্টারের বাহিরে, এইটার এটার প্রতিবিম্বটা কিরকম হবে? দর্পণে আলোটা পড়লে এটার যে প্রতিবিম্ব দেখা যাবে ওটা কিরকম হবে? তো তুমি হচ্ছে ওই যে নিয়মটা যে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আঁকবা, আমি চিকন এটা দিয়ে আঁকতে পারবো না, হ্যাঁ, তোমরা হচ্ছে এভাবে নিয়ে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আঁকবা। তো প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আঁকবা সোজা, এন্ড এটারে নিয়ে যাবে হচ্ছে ফোকাস দিয়ে। তো প্রথম আলোক রশ্মিটা কি করবো বলো? একেবারে মাথার থেকে শুরু করে প্রধান অক্ষের সমান্তরাল আঁকবা এবং এটাকে কোথায় দিয়ে নিয়ে যাবা? ফোকাস বিন্দু দিয়ে নিয়ে যাবে, এই যে ফোকাস বিন্দুটা দিয়ে নিয়ে যাবে। আরো একটা আলোক রশ্মি নিবা হচ্ছে একেবারে ফোকাস দিয়ে নিলা,
এবং এটারে প্রধান অক্ষের সমান্তরাল করে পাঠিয়ে দেবে, একেবারে সোজা করে এই যেভাবে দাগ দিবে স্কেল দিয়ে সবাই সোজা করে দাগ দিবে এবং এভাবে কেটে পাঠিয়ে দিবে। আরো একটা আলোক রশ্মি যাবে ফোকাস দিয়ে এবং প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে। দুইটা রশ্মি, এই যে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হইতে হবে। যেই বিন্দুতে মিলিত হবে ওই বিন্দু থেকে যে প্রধান অক্ষটার উপর একটা লম্ব আঁকবে, সোজা একটা লম্ব আঁকবে। যেই লম্বটা পাইছো এটাই হবে এই যে বস্তুটার প্রতিবিম্ব। এটা হচ্ছে বস্তু, আর এই যেটা পাইছো এটা হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ তুমি প্রতিবিম্ব কিভাবে আঁকবা, যে কোনো দুইটা রশ্মিরে একটা বিন্দুতে মিলাইতে হবে। কিভাবে? ওই যে আমরা 3টা নিয়ম শিখে আসছিলাম না, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতনের পর ফোকাস দিয়ে আসবে, আরেকটা ফোকাস দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল আসবে, আরেকটা সেন্টার বরাবর কি হবে বলো, যাবে এবং সেন্টার দিয়ে ফিরে আসবে। তো তুমি এখানেও সেন্টার বরাবর যায় সেন্টার দিয়ে ফিরে আসো, এটা দেখাইতে পারতো। দরকার নেই, যে কোনো দুইটা আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হবে, ওখান থেকে তুমি দাগটা দিয়ে দিবে, তাইলেই হবে। পারবা? আমরা তো এই যে প্রতিবিম্বটা আঁকতে পারি ঠিক না, আমরা কিন্তু আগের থেকে প্রেডিক্ট করতে পারি যে বস্তু কোথায় হলে প্রতিবিম্ব কোথায় হবে, এটা আগের থেকেই জানতে পারি সবাই। তুমি দেখো তো এই যে অবস্থানটারে আমরা কত দিয়ে ডিনোট করছিলাম, যে সেন্টারের বাহিরের অবস্থানটা 2 নাম্বার দিয়ে না? তাহলে প্রতিবিম্বটা কোথায় হয়েছিল দেখো, সেন্টার আর ফোকাসের মাঝে। সেন্টার আর ফোকাসের মাঝের অবস্থানটা 4 নাম্বার দিয়ে ডিনোট করছিলাম। দুইটার যোগ করলে কত হয়? 6। জি, আমরা একটা নিয়ম শিখবো এখন, রুলস অফ 6। rules of RULL, that's rules of 6। rules of 6 টা কি? আর কিচ্ছু না, 6 নিয়ম। 6 নিয়মটা কি? যে তোমার বস্তু প্লাস বিম্ব সমান হবে 6। অর্থাৎ বস্তু যদি 1 নম্বরে হয়, বিম্বটা অবশ্যই 5 নম্বরে হবে এবং এই দুইটার যোগফল, বিম্বটা অবশ্যই 5 নম্বরে হবে এবং এই দুইটার যোগফল 6 হইতে হবে। দুইটার যোগফল 6 হইতে হবে। এখন বস্তু যদি 2 নম্বর অবস্থানে হয়, তাহলে বিম্বের অবস্থান কত হবে? কত যোগ করলে 6 হবে? 4। এটা যোগ করলে 6 হয়েছে, অর্থাৎ বিম্বটা 4 হবে। বস্তু 2 হলে বিম্ব 4, বস্তু 3 হইলে তাহলে বলো বিম্ব কোথায় হবে? 3 হবে, কারণ 3 যোগ করলেই তুমি কেবল 6 পাবা। বস্তুটা যদি 4 নম্বর অবস্থানে হয়, তাহলে বিম্বটা কয় নম্বর অবস্থানে পাবা? অবশ্যই 2 নম্বরে, কারণ 6 পাইতে হবে। বস্তু যদি 5 নম্বর অবস্থানে থাকে, তাহলে বিম্বটা 1 নম্বর অবস্থানে থাকতেই হবে। বস্তুটা যদি 6 নম্বর অবস্থানেই থাকে, এখানেই থাকে, তাহলে এটার বিম্বটা হবে দর্পণের পিছনে। এটা কি ব্যতিক্রম? দর্পণের পেছনে। তুমি দেখো 6 এর সাথে দর্পণের পেছনে যোগ করো, তাহলে এটা 6 হবে, ঠিক না? তো এইটা একটা আমাকে আগের থেকেই আমরা জানিয়ে নিলে খুব ভালো হয়, যে বস্তু কোথায় হলে বিম্ব কোথায় হবে। বস্তু প্লাস বিম্ব ইকুয়াল 6 হবে। তার মানে এই যে অবস্থানটা, এটা কয় নম্বর অবস্থানে ছিল বলো? মুখস্থ করে ফেলতে হবে। সেন্টারের বাইরে মানে 2 নম্বর অবস্থানে ছিল। সেন্টার ও ফোকাসের মাঝে, মানে 4 নম্বর অবস্থানে হইতেই হবে প্রতিবিম্বটা, এন্ড প্রতিবিম্বটা 4 নম্বর অবস্থানেই হয়েছে। এখন তুমি দেখো, বস্তুটা যদি সেন্টারের উপরে রাখো, এখানে রাখো, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? সেন্টারটা কয় নম্বর অবস্থানে? 3 নম্বর। প্রতিবিম্বটাও 3 নম্বর অবস্থানেই হবে, কারণ 3 আর 3 যোগ করলে 6 হবে। তার মানে প্রতিবিম্বটা একদম এটার বরাবর নিচে হবে। এটা তোমাকে দেখাইতে হবে। তাহলে তুমি স্কেল দিয়ে সোজা দাগ দিবা এন্ড একটা আলোক রশ্মি নিয়ে যাবে, একেবারে ফোকাস দিয়ে নিয়ে গেলে আরেকটা আলোক রশ্মি নিবা ফোকাস দিয়ে, এন্ড এটাকে একেবারে এই বরাবর, এই যে দেখো এদিক দিয়ে তুমি একটা দাগ দিয়ে দিবা, চালাকি করে এদিক দিয়ে একটা দাগ দিয়ে দিবা তুমি, সোজা করে দাগটা দিয়ে দিবা, কারণ এর প্রতিবিম্বটা হইতে হবে আর কি, এটার সমানই হইতে হবে প্রতিবিম্ব। সোজা করে চালাকি করে আগে দাগ দিবে, তারপরে এই রেখাটা সোজা করে মিলিয়ে দিবে। দেন তুমি যেভাবে খুব সুন্দর হয় ওইভাবে দিবা, ঠিক আছে? যেভাবে নিবা তোমার হচ্ছে রেখাটা এভাবে মিলবে। তো এই বিন্দুতে মিলছে, তার মানে এইটার নিচে দিয়ে এভাবে প্রতিবিম্বটা তৈরি হবে। আশা করি বুঝতে পারছো যে তুমি কিভাবে করবে। যে কোনো দুইটা আলোক রশ্মি নিবা, একটা নিবা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, ফোকাস দিয়ে ফিরিয়ে দিবে, ফোকাস দিয়ে নিবা, প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে নিয়ে যাবে, মিলবে এখানে, এটাই হবে এটার প্রতিবিম্ব। এটা হচ্ছে 3 নম্বরের জন্য। তাহলে দেখো 4 নম্বরের জন্য কি হলো? 4 নম্বর অবস্থানটা কোথায় বলো? 4 নম্বর হচ্ছে সেন্টারের ফোকাস।
এই যে এখানে যদি একটা বস্তু হয় তাহলে এটার জন্য কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যাবে এবং ফোকাস দিয়ে ফিরে আসবে। এটা তোমরা একটু স্কেল দিয়ে সোজা করে রাখবে। হ্যাঁ, এই প্রধান অক্ষের সমান্তরাল গেল, ফোকাস দিয়ে ফিরে আসবে। আরেকটা আলোক রশ্মি যাবেই ফোকাস দিয়ে, ফিরে আসবে কিভাবে, প্রধান অক্ষের সমান্তরাল যেই জায়গায় মিলিত হয়েছে এই জায়গায় থেকে একটা লম্বা এঁকে দেবে প্রধান অক্ষের সমান্তরাল, যে প্রধান অক্ষটা আছে এটার উপর। তাহলে এইটাই হবে এই বস্তুর প্রতিবিম্ব। তার মানে এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব বা প্রতিবিম্ব, যেটাই বলো। আশা করি তুমি বুঝতে পারছো। দুইটা রশ্মি নিবা, আর যে জায়গাতে মিলিত হবে ওই জায়গায় হবে প্রতিবিম্ব। লম্বা আঁকতে হবে ওই জায়গা থেকে। হ্যাঁ, লম্বা আঁকলো, ঠিক আছে। এখন আমি এটা 4 নম্বরের জন্য করে ফেললাম না, 4 নম্বর অবস্থানে। 5 নম্বর অবস্থানে ধরো বুঝতেছে, 5 নম্বর অবস্থানে কোথায় বলো, ফোকাস। ধরো এখানে বুঝতে হবে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ফিরে আসবে ফোকাস দিয়ে। বা খুব ভালো ব্যাপার, ফিরে আসলো ফোকাস দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে গেল, ফিরে আসলো ফোকাস দিয়ে। এখন তুমি দেখো আরেকটা আলোক রশ্মি চাইলে কিন্তু তুমি ফোকাস দিয়ে নিতে পারতো না, কারণ এটা এই মাথার থেকে আরেকটা আলোক রশ্মি কেমনে তুমি ফোকাস দিয়ে নিবা, সম্ভব না। তাহলে তোমার যেটা করতে হবে এখন, আরেকটা আলোক রশ্মি সেন্টার বরাবর এই যে এখান থেকে এই সেন্টার বরাবর তুমি আপতিত করবে, সেন্টার বরাবর দর্পণে আপতিত করলা। ও তো দর্পণ ভেদ করে ওই দিকে যাইতে পারবে না, ও আবার এই বরাবর ফিরে আসবে, সেন্টার দিয়েই ফিরে আসবে। একটা আলোক রশ্মি এই যে 5 নম্বর অবস্থানের ক্ষেত্রেই দেখবে এটা হবে। 5 নম্বর অবস্থানের ক্ষেত্রে তুমি আর ফোকাস দিয়ে নিতে পারবে না। তাহলে এদের কি করতে হবে, সেন্টার বরাবর দিয়ে নিতে হবে, সোজা করে দর্পণে নিতে হবে, সেন্টার দিয়ে ফিরিয়ে দিতে হবে। দিলে দেখবা এটা এই দুইটা সমান্তরাল ভাবে অসীম দিকে চলে যাবে। তো অসীম দিকে চলে যাবে মানে কি, প্রতিবিম্বটা অসীমে হবে। আবার তুমি দেখো এদিক দিয়ে তুমি একটু বাড়িয়ে দিতে পারো, চাইলে যে মনে হবে যে রশিটা এইভাবে চলে যাইতেছে, মনে হবে রশিটা এইভাবে চলে যাইতেছে, তার মানে সমান্তরাল ভাবে আর অসীম দিকে রওনা দিবে। তো এই দিকে অসীমে গিয়ে প্রতিবিম্ব হইতেও পারে, এই দিকে অসীমে গিয়ে প্রতিবিম্ব হবে। তার মানে যে 5 নম্বর অবস্থানে যদি বস্তুটা ফোকাসে থাকে, ফোকাসে থাকলে দেখো কি হয়, এই দিকেও প্রতিবিম্ব হবে অসীমে যে, এই দিকেও প্রতিবিম্ব হবে অসীমে যায়। তাহলে 5 নম্বর অবস্থানের জন্য কিন্তু প্রতিবিম্ব কি হয়, এই দিকে যে প্রতিবিম্বটা হয় এটা বাস্তব প্রতিবিম্ব বলবে, কারণ রশ্মি দুটো সরাসরি মিলিত হবে অসীমে যায়। আর এই দিকে যায় দেখো রশ্মি দুটো সরাসরি মিলবে না, মনে হবে যেমন মিলতেছে। তো এই দিকের প্রতিবিম্বটা আবার অবাস্তব প্রতিবিম্ব হবে। আসতেছি, দাঁড়াও, আঁকতে পারবো তো? এতটুকু, এইটার কোনো প্রতিবিম্ব তুমি মিলাইতে পারবে না, কারণ কোথায় না কোথায় যায় মিলে আমি তো জানি না। তো এটার আর কোনো মিলানো যাবে না, এটা একটু কি আঁকতে হবে, ঠিক আছে। তাহলে 6 নম্বরের জন্য প্রতিবিম্বটা কি হবে, দেখো 6 নম্বর অবস্থানটা হচ্ছে এখানে। এখানে 6 নম্বর হচ্ছে ফোকাস আর মেরুর মাঝে একটা বস্তু থাকবে। ধরো এখানে বস্তুটা আছে, এটার প্রতিবিম্বটা কিরকম হবে। তো স্বাভাবিকভাবেই একটা আলোক রশ্মি সোজা যাবে, প্রধান অক্ষের সমান্তরালে গেল, এন্ড এটা ফোকাস দিয়ে ফিরে আসলো। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিটা গেল, ফোকাস দিয়ে ফিরে আসলো। আরো একটা আলোক রশ্মি কি করবে জানো, আরো একটা আলোক রশ্মি যে এইভাবে সোজা যাবে, সেন্টার বরাবর হয়ে যাবে, বুঝছো? মানে তুমি স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে দেখাবা যে একটা আলোক রশ্মি এইভাবে সেন্টার বরাবর যাবে, তুমি এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে দেখাবে এইভাবে সেন্টার বরাবর যাবে, এন্ড দেন সেন্টার দিয়ে আবার ব্যাক করবে। এটা সোজা করে সোজা দিয়ে আসবে, সেন্টার বরাবর ব্যাক করবে একটা আলোক রশ্মি, এই বরাবর যাবে, ওইদিকে তো যাইতে পারবে না, আবার সোজা ব্যাক করবে। তো এই যে দেখো এরাদের বর্ধিত করে দাও পিছনের দিকে, তো বর্ধিত করে দিলে দেখবো হচ্ছে এরা একটা সময় মিলিত হবে, এরকম একটা জায়গার মধ্যে মিলিত হবে। যে জায়গায় মিলিত হবে ওই জায়গায় তাদের প্রতিবিম্ব হবে। এন্ড এটা তুমি একটু বর্ধিত করে দেবে, এই রেখাটা একটু বর্ধিত করে দেবে, অর্থাৎ এই যে বস্তুটা এখানে ছিল এই বস্তুর প্রতিবিম্ব হবে এটা। দেখতে পারবা? তুমি স্কেল দিয়ে দেখাবো সবটা, যে একটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে ফিরে আসবে, আর একটা হচ্ছে সেন্টার বরাবর ওখানে বাধা খেয়ে আবার সেন্টার দিয়ে ফিরে আসবে।
দেন দুটো রশ্মির উপর দিকে করে দিবে, তাহলে এটা প্রতিবিম্ব হবে। এখন দেখো এই যে তোমার এই যে মনে হচ্ছে যে আলোক রশ্মি, দেখো অরিজিনালি কিন্তু আলোক রশ্মি এখানে বাধা খেয়ে পিছনে চলে যাবে, তারা জীবনও মিলিত হবে না পেছনের দিকে, কিন্তু সামনের দিকে তোমার কাছে মনে হবে মিলিত হয়েছে। এই যে মনে হবে এখানে মিলিত হয়েছে, এই জন্য এই প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, আলোক রশ্মি অরিজিনালি মিলিত হয়নি। তো আশা করি আমরা এই 5-6টা চিত্র আঁকতে পারবো। দেখো আমরা 1 নম্বরের চিত্রটা কিন্তু আঁকি নেই, কেন জানো? কারণ 1 নম্বর অবস্থানে বস্তু থাকা মানে অসীমে বস্তু থাকা, কারণ অসীমে বস্তু থাকা আসলে ওটার নির্দিষ্ট আকার আকৃতি সম্বন্ধে আমাদের ধারণা থাকে না সচরাচর। অসীম থেকে আলো আসে, বাট ওটার আকার আকৃতি সম্বন্ধে ধারণা থাকে না। তো তুমি এই যে রুলস অফ 6 অনুযায়ী কি জানো? ধরো 1 নম্বর অবস্থানে বস্তু আছে, আর 1 নম্বর অবস্থানটাকে আমরা এটাতে কি বলছিলাম বলতো? এটা বলছিলাম অসীম অবস্থান, অসীম। তো 1 নম্বর অবস্থানে যদি বস্তু থাকে, এটার বিম্বটা হবে 5 নম্বর অবস্থানে। তুমি অনেক খুঁজে দেখো 5 নম্বর অবস্থান কোনটা, ফোকাসে। হ্যাঁ, 1 নম্বর অবস্থানের জন্য প্রতিবিম্বটা 5 নম্বর অবস্থানই হবে। 5 নম্বর অবস্থান মানে ফোকাসে হবে। তো প্রতিবিম্বটা কোথায় হবে? এখানে হবে। মাত্র অসীম থেকে আলোক রশ্মি যেমনই আলোক রশ্মি আসুক, প্রতিবিম্ব হবে কোথায়? এই ফোকাসটার মাঝে হবে প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব হবে এই যে ফোকাসে। তো তুমি এখানে যেটা করবা, চালাকি করে এই ফোকাসে একটা প্রতিবিম্ব এঁকে ফেলবা। অসীমে যে বস্তুটা থাকবে না 1 নম্বর অবস্থানের ক্ষেত্রে, ওই বস্তুর আকার আকৃতি সম্বন্ধে আমাদের ধারণা থাকে না, এই জন্য ওখান থেকে জাস্ট 2টা আলোক রশ্মি এখানে দর্পণে ফালাবো, দেন ফালাইয়া ফোকাস দিয়ে নিয়ে যাবো এই বরাবর, যেন বস্তুটা আঁকছে ওটার মাথা দিয়ে নিয়ে যাবো। আরো একটা আলোক রশ্মি নিবা, ওইটারও তুমি হচ্ছে গিয়া এইভাবে ফালাই দিবে, বুঝছো? সোজা করে। তোমার যেটা করতে হবে, এটা একটু মুখস্থ রিলেটেড। হ্যাঁ, একটু মুখস্থ রিলেটেড, চালাকি করে ফেলতে হবে। যে অসীমের বস্তুর আকার আকৃতি সম্বন্ধে আমাদের ধারণা নাই, এই জন্য অসীম থেকে জাস্ট 2টা আলোক রশ্মি নিয়ে আসবো। এই যে 2টা আলোক রশ্মি নিয়ে আসছি, তাই না? তাদেরকে আমি ফোকাসের মধ্যে মিলিয়ে দেবো। এটাই ফোকাসের একটা বিন্দুতে মিলিয়ে দেবো, এন্ড ফোকাসের বিন্দুটাতে মিলিয়ে দিলাম মানে ফোকাসের প্রতিবিম্ব তৈরি হবে। এটাই হচ্ছিল এই জন্যই আমরা হচ্ছে 1 নাম্বারটা একটু পরে করছি, বুঝছো? সেই জন্যই 1 নাম্বারটা আমরা একটু দেরি করে করছি। এটা একটু মুখস্থ রিলেটেড, তো তোমার মনে রাখতে হবে। তা আমরা এগুলা সবগুলা স্কেল দিয়ে করে ফেলবো, সবগুলা স্কেল দিয়ে ভাইয়া যেমনি করছি সেম ভাবে করে ফেলবো। রুলস অফ 6টা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ও এটা দেখো, এটা মনে বুঝাইনি যে 6 নম্বর অবস্থানে বস্তু থাকলে, দেখো 6 নম্বর অবস্থান মানে এখানে বস্তু থাকলে কি বলছিলাম? 6 নম্বর অবস্থানে বস্তু থাকলে দর্পণের পেছনে প্রতিবিম্বটা হবে। তাহলে যোগফল 6 হইতে হবে, তো 6 হইতে গেলে এখানে 0 লাগবে। 0 মানে হচ্ছে দর্পণের পিছনে। এই দেখো 6 নম্বর অবস্থানে বস্তু হয়েছে, প্রতিবিম্বটা দর্পণের পিছনে হয়েছে। তো এইটার মাইনেই কিন্তু এইগুলা সবগুলা প্রতিবিম্ব হয়েছে। কারণ তুমি এটা মনে রাখো আর না রাখো, তোমার তো প্রতিবিম্বটা আঁকতে পারতে হবে। জি, তুমি অবতল দর্পণের সবগুলা প্রতিবিম্ব আঁকতে হবে। এখন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এই যে তুমি যে প্রতিবিম্বটা পাইছো, আর এখানেও যে প্রতিবিম্ব পাইছো, যে প্রতিবিম্বগুলা পাইছো তুমি, এই প্রতিবিম্বগুলোর 3টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে অবস্থান, আর একটা হচ্ছে প্রকৃতি, আর একটা হচ্ছে আকৃতি। তাহলে আমরা প্রতিবিম্বের 3টা জিনিস জানবো: প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের আকৃতি। এই যে এগুলা যে লেখছি, প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি। 1 নম্বর চিত্রের জন্য 3টা, 2 নম্বর চিত্রের জন্য 3টা, সবগুলা চিত্রের জন্য 3টা ডেটা জানতে হবে। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি। অবস্থান, প্রকৃতি, আকৃতি সবগুলোর জন্য আমার বের করতে হবে। আমরা একটু দেখি, এইটা একটু দেখো যে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়। আগে এটা দেখো, প্রতিবিম্বের অবস্থানটা কোথায় বলো তো? এটা সেন্টারে না? বলো, সেন্টার মানে কি? কেন্দ্রে। অবস্থান মানে হচ্ছে প্রতিবিম্বটা কোন জায়গায় আছে। তাহলে এটা আছে এই 3 নম্বরের জন্য প্রতিবিম্বটা হচ্ছে কেন্দ্রে। কেন্দ্রে, জাস্ট একটু কি কেন্দ্রে। ওকে, এই বস্তুর অবস্থানটা কোথায় আছে বলো তো? এই বস্তুর অবস্থানটা সেন্টার ও ফোকাসের মাঝে। তাহলে এই অবস্থান এটার জন্য কি লিখতে পারি? কি কেন্দ্র ও ফোকাসের মাঝে। কেন্দ্র ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে।
কেন্দ্র ও ফোকাসের মাঝে। আচ্ছা, এইটার প্রতিবিম্বের অবস্থানটা কোথায় দেখো তো? একেবারে ফোকাসের উপরে পড়ছিল না, যে এই বিন্দুতেই কিন্তু ফোকাস বিন্দু ছিল, একেবারে ফোকাসের উপরে কিন্তু পড়ছে। তো এইটার প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে ফোকাসে, ফোকাসে, ঠিক আছে। এটাও দেখে ফেলো প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? সেন্টারের বাহিরে, অর্থাৎ কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের বাহিরে। তো এটার ক্ষেত্রে কি হবে অবস্থানটা? এই যে এইটার অবস্থানটা কি কোথায় হবে বল? এদিকেও মিলিত হবে না, ওই দিকেও মিলিত হবে না, মিলিত হইলে অসীমে যায় মিলবে। তাহলে প্রতিবিম্বটা পাবো, এটার অবস্থান হচ্ছে কি কোথায় পাবো? অসীমে, অসীমে। এই বস্তুর প্রতিবিম্বের অবস্থানটা কোথায় বলো তো? এই যে প্রতিবিম্ব গিয়ে পেয়েছে দর্পণের পেছনে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কি লিখবো বলো? দর্পণের পেছনে, দর্পণের পেছনে। আমরা সবগুলার অবস্থান একবারে জেনে ফেললাম, পারবা? আশা করি পারবা। এখন আমি যেটা শিখাইতেছিলাম যে প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতিটা কি। যখনই তোমাকে বলবে প্রতিবিম্বের প্রকৃতি কি, এটা মনে রাখবো, হয় বাস্তব হইব নাহলে অবাস্তব। প্রকৃতিটা হচ্ছে বাস্তব নাহলে অবাস্তব। তাহলে এই দেখো, অসীম থেকে আলোক রশ্মি আইসা এই জায়গার মধ্যে অরিজিনালি কিন্তু আলোক রশ্মিটা মিলিত হয়েছে। যেহেতু এই জায়গায় অরিজিনালি আলোক রশ্মিটা মিলিত হয়েছে, সুতরাং এই প্রতিবিম্বটা হবে বাস্তব। তাহলে প্রকৃতিটা হবে বাস্তব, সবসময় মনে রাখবে বাস্তব। প্রকৃতি কি হবে? বাস্তব। আর একটা জিনিস হবে বাস্তব, এবং এই প্রতিবিম্বটা দেখো উল্টা। এ দেখো, এটা বস্তু ছিল সোজা উপরের দিকে মাথা করা, এটা বস্তু হয়ে গেছে নিচের দিকে মাথা করা। এই প্রতিবিম্বটাও কিন্তু উল্টা, এই প্রতিবিম্বটাও কিন্তু উল্টা। উপরের থেকে আলো আসছে, দেখো মাথা নিচের দিকে দেওয়া, তার মানে এই প্রতিবিম্বটা উল্টা। তো প্রকৃতিতে দুইটা কথা বলতে হয়, বাস্তব ও উল্টা, বা অবাস্তব ও সোজা। তাহলে এই প্রতিবিম্বর প্রকৃতিটা কি হবে? বাস্তব ও উল্টো, কথাটা বলে দিতে হবে, উল্টো, বাস্তব ও উল্টো। ওকে, এই প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? এটাও দেখো, একেবারে অরিজিনালি আলোক রশ্মিগুলো এখানে এসে মিলিত হয়েছে। যেহেতু আলোক রশ্মিগুলো এখানে এসে মিলিত হয়েছে, তো এটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব, এবং এটা উল্টা। এটার প্রকৃতিটাও কি হবে বলো? এই প্রকৃতিটা হবে বাস্তব, বাস্তব ও উল্টো, উল্টো, বাস্তব ও উল্টো। দেখিয়ে দিল বাস্তব ও উল্টো। এটা, এটাও সেম, বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আমরা একটা একটা করে সবগুলো দেখে ফেলতেছি, বাস্তব ও উল্টো। এইটার সেম প্রকৃতিটা হবে কি? প্রকৃতিটা হবে, প্রকৃতি, প্রকৃতিটা হবে বাস্তব ও উল্টো। আচ্ছা, এটার প্রকৃতি কি হবে বলো? বাস্তব ও উল্টা। হ্যাঁ, এই দিকে গিয়ে যদি তুমি মনে করো যে মিলছে, পিছনের দিকে যদি গিয়ে মনে করো যে মিলছে, তাহলে বাস্তব। কারণ এটা অরিজিনালি আলোক রশ্মিটা হয়তো বা গিয়ে মিলতে পারে অসীম, তাহলে এটা বাস্তব হইতো, এবং উল্টো হইতো। তাহলে এটা বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টো। বাট এদিক দিয়ে যদি আলোক রশ্মিগুলো বর্ধিত করো, তাহলে ওই দিকেও অসীমে গিয়ে মিলিত হইতে পারে আলোক রশ্মির, মানে মনে হবে যে ওদিকে গিয়েও মিলিত হইছে অসীমে। তাহলে যেহেতু এটা এই দিকে অসীমে যে মিলিত হবে মনে হবে তোমার কাছে, তাহলে এই দিকে যদি প্রতিবিম্বটা গঠন হয়, এটা অবাস্তব হবে। দেখো, অরিজিনালি আলোক রশ্মি তো যাচ্ছে না, মনে হবে আর কি। তাহলে এই দিকেও অসীমে তোমার আলোক রশ্মি মানে প্রতিবিম্ব গঠন হবে, তাইলে এটা হবে অবাস্তব। এবং তুমি দাগ দিয়ে দেখো, এটা সোজা হইতো, সোজা হইতো, উপরের দিকে আছে। তো প্রকৃতিটা এইটার, স্পেশালি 5 নাম্বার কেজের ক্ষেত্রে, অর্থাৎ ফোকাসে যদি কখনো বস্তু থাকে, এর প্রতিবিম্ব বাস্তব উল্টা হয়, এবং আরো একটা হয় বাস্তব উল্টো এবং
অবাস্তব ও সোজা, এই দুইটা কাহিনী তোমার বলতে হবে। বাস্তব উল্টা এবং অবাস্তব সোজা। তাহলে এইটার প্রকৃতি কি হবে দেখো, সোজা বাট অবাস্তব। অবাস্তব কেন? যে এখানে যে অরিজিনালি আলো মিলিত হয়নি, তাহলে এটা কি হবে? অবাস্তব ও সোজা। অবাস্তব ও সোজা। তাহলে আমরা সবগুলা দেখে ফেললাম প্রকৃতিটা। বাস্তব উল্টা হয়, নাইলে অবাস্তব সোজা হয়। এটা জানি দেখো, বাস্তব ও উল্টা, যিনি বাস্তব তিনি উল্টা। দেখো বাস্তব ও উল্টা, যে বাস্তব সে উল্টা। বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টা, দেখছো তো? মানে যে বাস্তব ও উল্টা হয়, বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয়, মনে রাখতে হবে। বাস্তব প্রতিবিম্ব সব সময় উল্টা হয়। কিন্তু এই দেখো, বাস্তব উল্টা হয়েছে যিনি, যখনই অবাস্তব হয়ে গেছে তখন সোজা হয়েছে। অর্থাৎ অবাস্তব প্রতিবিম্বটা দর্পণের পিছনে হয়, ওই সময়ও সোজা হয়। এদিকে দেখো, এই যে অবাস্তব ও সোজা, যখনই প্রতিবিম্বটা অবাস্তব হয় তখনইও সোজা হয়ে যায়। অর্থাৎ এটাই তোমার আমি বলতে চাচ্ছি, প্রতিবিম্ব বাস্তব হলে হবে উল্টা, অবাস্তব হইলে হবে সোজা। বুঝছো প্রকৃতিটা? এখন আমরা জানবো হবে আকৃতি। হ্যাঁ, এখন আমরা কি জানবো বলো? আকৃতিটা জানবো। এখন জানবো আকৃতি। আকৃতি হয় ছোট হইব নাইলে বড় হইব, এটাই আকৃতি। এখন তুমি এদিক থেকে একটু দেখি, এই জন্য এটা আমি প্রথমে বলতেছিলাম, এই বস্তুটার আকৃতি আর এই বস্তুটার আকৃতি কিন্তু সমানই মনে হইতেছে, ঠিক না? জি। 3 নম্বর অবস্থানে বস্তু থাকলে বস্তুর আকৃতি আর প্রতিবিম্বের আকৃতি কি হয়? সমান হয়। আকৃতি সমান হয়, সমান। দেখো এই বস্তুটার একটু বড় মনে হইতেছে না তোমার কাছে? আর এটা একটু ছোট হয়ে গেল না? জি, এটা প্রতিবিম্ব ছিল, এটা বস্তু ছিল, এটা কি ছিল? প্রতিবিম্ব। প্রতিবিম্বটা এখানে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। জি, তাহলে এটার আকৃতিটা হচ্ছে ছোটরে আমরা বলি খর্বিত। আকৃতিটারে কি বলবো? আকৃতি। আকৃতিটা হচ্ছে খর্বিত। যিনি ছোট তিনি খর্বিত। খর্বিত বা ছোট, মানে ছোট কথাটারে আমি এই ছোট বা খর্বিত একই জিনিস, খর্বিত বা ছোট। এটার আকৃতিও ছোট হবে, কারণ অসীমে যে বস্তু আছে তার আকার সম্বন্ধে ধারণা আমি নাই, জানি না। তো এটা আমি বলতে পারি, এটার আকৃতিটা হবে খর্বিত বা ছোট। খর্বিত বা ছোট, ঠিক আছে? ওকে, তো আর কোথায় আছে? একটু দেখো এটার আকৃতিটা কি হবে? আকৃতি এই যে বড় শুরু হয়ে গেছে। 3 নম্বরের আকৃতিটা ওই সমান, সমান। এর আগে যেগুলো আছে 1 আর 2, তাদের আকৃতি হয় ছোট বা খর্বিত। আর পরে যেগুলো আছে সবগুলোর আকৃতি বড় হয়। দেখো এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব। দেখো বিম্ব কত বড় হয়ে গেছে। তো এই বিম্বের আকৃতি, আকৃতি কি হবে বলো? বড় না, বড়রে আমরা বিবর্ধিত বলি। বিবর্ধিত, ধৈর্য তো বিবর্ধিত। তাহলে এটার আকৃতি, যে এটার আকৃতি কি হবে? ওয়াও, এটার আকৃতি তো তোমার দেখো অসীমে যায় মিলবে, অনেক দূরে যায় মিললে আকৃতি তো অনেক বড় হয়ে যাবে। এদিকেও যদি অনেক দূরে যায় মিলে আকৃতি অনেক বড় হয়ে যাবে না? এই জন্য 5 নম্বর অবস্থানের আকৃতি বলতে গেলে তোমার বলতে হবে অত্যন্ত বিবর্ধিত। এটার আকৃতি যদি বলতে যাও তাহলে তোমার যেটা বলতে হবে অত্যন্ত বিবর্ধিত। বিবর্ধিত হচ্ছে অত্যন্ত বিবর্ধিত, অসীমে যাবে মানে অনেক বড় আকৃতি। এটা দেখো, এই যে বস্তু আর এই যে প্রতিবিম্ব, বস্তু থেকে প্রতিবিম্ব বড়, তাই এদের কি বলবা? বিবর্ধিত। পারবা সবই? আশা করি সবগুলা জানবা। অবশ্যই তোমাকে এটা জানতে হবে, এই যে রশ্মিচিত্রের সাহায্যে 6টা অবস্থানের প্রতিবিম্ব আঁকতে পারতে হবে, এবং অবস্থান প্রকৃতি আকৃতি, অবস্থান প্রকৃতি আকৃতি, এগুলা সবগুলা তোমাকে জানতে হবে।
আশা করি সবাই এটা পারবা। তো এখন আমরা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন শিখবো। তো তুমি নিশ্চয়ই জানো এটা একটা উত্তল দর্পণ। কেন? কারণ প্রতিফলক পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। তো দেখো, উত্তল দর্পণে ধরো এখানে একটা বস্তু আছে। তো এখানে যদি একটা বস্তু থাকে তাহলে এর প্রতিবিম্বটা কিভাবে গঠন হবে? অবশ্যই উত্তল দর্পণের এই দিকে কিন্তু বস্তু থাকবে না, কারণ এদিকে হচ্ছে আয়নার পিছনে, এখানে বস্তু থাকবে না। বস্তু অবশ্যই প্রতিফলক পৃষ্ঠের দিকে থাকবে, এদিকে থাকবে। তো এই বস্তুর প্রতিবিম্ব কিভাবে হবে? দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসবে, দর্পণে আপতিত হবে, হইলে আইসা ও এরকম ভাবে ফিরে যাবে যেন মনে হবে ফোকাস থেকে ফিরে যাচ্ছে। যেভাবে অবশ্যই স্কেল দিয়ে দেখাবে, এটা মনে হবে ফোকাস দিয়ে ফিরে যাচ্ছে। প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এরকম ভাবে ফিরে যাবে যেন মনে হচ্ছে ফোকাস থেকে ফিরে যাচ্ছে। আমরা কিন্তু এটা নিয়মে দেখছি। আরো একটা আলোক রশ্মি তুমি আনবে, সেটা হচ্ছে গিয়া তোমার হচ্ছে সেন্টার বরাবর, বুঝছো? স্কেল দিয়ে দাগ দিবা, স্কেল দিয়ে দাগ দিয়ে দিবা। এই যে সেন্টার বরাবর একটা আলোক রশ্মি, ধরো এই যে সেন্টার থেকে একটা আলোক রশ্মি সেন্টার বরাবর আসবে, এখান থেকে সেন্টার বরাবর আসলে তোমার কাছে মনে হবে যেমন সেন্টার দিয়ে গমন করছে, আসলে কিন্তু সেন্টার দিয়ে যেতে পারবে না। এখানে আইসা বাধা খেয়ে আবার সেন্টার দিয়েই ফিরে যাবে, এগুলো আমরা দেখছিলাম। উত্তল দর্পণে একটা আলোক রশ্মি যদি সেন্টার দিয়ে আসে, সেন্টার বরাবরই ফিরে যাবে, তবে তোমার কাছে মনে হবে যেন সেন্টার দিয়ে ও গমন করছে। এই যে ফোকাস দিয়ে গমন করছে মনে হইতেছে এবং সেন্টার দিয়ে গমন করতেছে মনে হইতেছে, দেখা এরা ক্রস করছে একটা বিন্দুতে। যে বিন্দুতে ক্রস করছে এটাই হচ্ছে তার প্রতিবিম্ব, যেটা যোগ করে দাও। এই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এটা। আশা করি আমরা উত্তল দর্পণের প্রতিবিম্ব আঁকতে পারবো। এখন ধরো বস্তুটা এখান থেকে আমি একটু সামনে এনে দিলাম, ধরো এই জায়গায় নিয়ে দিলাম, তাহলে এর প্রতিবিম্বটা কেমন হবে? নিশ্চয়ই এই যে একটা আলোক রশ্মি সোজা আসলে এভাবে চলে যাবে মাথার থেকে, এটা ফোকাস বরাবর আসবে, তোমার কাছে মনে হবে। আরেকটা আলোক রশ্মি কি এরকম হবে না তোমার কাছে মনে হবে? যে এই সেন্টার বরাবর আসবে, এই যে সেন্টার বরাবর আসলো, তুমি স্কেল দিয়ে দেখাবা যে এই যে সেন্টার বরাবর আলোটা আসলো, আইসে মনে হবে যেমন এটা ফোকাস দিয়ে সেন্টার দিয়েই আবার হচ্ছে গমন করবে। একটা আলোক রশ্মি এভাবে আসবে, আবার এটা এভাবে চলে যাবে, বাট তোমার কাছে মনে হবে এটা সেন্টার দিয়ে গমন করতেছে। তো এটা দেখবে এরকম একটা জায়গার মধ্যে মিলিত হবে, এরকম জায়গায় মিলিত হলে এর প্রতিবিম্বটা এরকম হবে। তুমি একটা জিনিস দেখছো যে একই আকৃতির বস্তু পিছনে থাকলে পিছনেরটার জন্য কিন্তু প্রতিবিম্ব এটা হয়েছিল, পিছনে থাকলে প্রতিবিম্ব ছোট হয়, পিছন থেকে যত সামনে আনবা প্রতিবিম্বটা একটু করে বড় হইতেছে, এবং আরো সামনে যদি আনো প্রতিবিম্ব আরেকটু বড় হবে। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটা যত দর্পণের কাছাকাছি থাকবে প্রতিবিম্বটা তত বড় হবে। বস্তুটাকে তুমি যত দূরে সরাই দিবা, দর্পণ থেকে যত দূরে সরাই দিবা প্রতিবিম্বটা তত ছোট হয়ে যাবে। ধর্মটা একটু জানিয়ে নিতে হবে। আচ্ছা, এতটুকু যদি জানি, এখন বলো এই দর্পণের প্রতিবিম্বের প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? অবস্থান, প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? যে এই যে এটা কি বলে? প্রতিবিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় বলো? ফোকাস ও মেরুর মাঝে। তো কি বলবো বলো? ফোকাস ও মেরুর মাঝে। প্রকৃতি কি হবে বলো? অবতল দর্পণের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি অবশ্যই এটা সোজা, কিন্তু দেখো এই যে আলোক রশ্মি আইসা সরাসরি কিন্তু আর এইদিকে আসে না, গমন করে ওইদিকে চলে গেছে। আর তোমার কাছে মনে হইতেছে যে আলোক রশ্মি এখানে আসছে আর একটা সেন্টার দিয়ে আসছে, এরকম মনে হবে। তো এইটা অবশ্যই কি হবে বলো? অবাস্তব। অবাস্তব ও কি হবে? সোজা। অবাস্তব ও সোজা। অবস্থান প্রকৃতি। আকৃতিটা কি হবে বলো? আকৃতি, আকৃতি অলওয়েজ এটার থেকে এটা ছোট হবে, সব সময় ছোট হবে, যত সামনে আনো না কেন। এই আকৃতি, প্রতিবিম্বের আকৃতি সব সময় বস্তুর আকৃতিকে ছোট হবে। আকৃতি হচ্ছে খর্বিত, খর্বিত বা ছোট।
তো উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই প্রতিবিম্ব হয়, একটাই। তুমি জানেই বস্তু না, অনেক দূরে নাও অনেক সামনে নাও, প্রতিবিম্ব এখানেই হবে এবং এই নিয়মটাই মানবে যে প্রধান একটা সমান্তরাল আলোক রশ্মি আসবে এবং মনে হবে যেমন ফোকাস বরাবর হয়ে চলে যাচ্ছে, আর একটা আলোক রশ্মি সেন্টার বরাবর নিয়ে আসবে। অবশ্যই স্কেল দিয়ে যা ডট 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 দাগ দিবা, সেন্টার বরাবর আসবে। আলোক রশ্মি সেন্টার বরাবর আসলো, সেন্টার দিয়ে সেন্টার বরাবর হয়ে ফিরে গেল, তুমি ডট ডট দিয়ে দিবে, দিয়ে যে জায়গায় ক্রস করবো ওইটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তো এটাই উত্তল দর্পণের প্রতিবিম্ব। এখন আমরা শিখবো হচ্ছে সমতল দর্পণের প্রতিবিম্ব কিভাবে গঠন করতে হয়। তো দেখো, সমতল দর্পণ যদি আঁকতে চাও, ধরো এই যে একটা সমতল দর্পণ আমি শুধু আঁকতেছি, সমতল দর্পণ আঁকলাম। ওকে, আমরা হচ্ছে ধাতব পৃষ্ঠ রাখলাম এটা। এই সমতল দর্পণে তুমি হচ্ছে ধরো একটা দাগ দিলাম, এটা হচ্ছে যেখানে বস্তু থাকবে আর কি। হ্যাঁ, ভূমির লেভেল যে গ্রাউন্ডটা, ধরো এনে একটা বস্তু আছে, ধরো একটা বস্তু আছে, এই বস্তুর প্রতিবিম্বটা কি হবে? যদি তোমাকে এটা একটা সমতল দর্পণ এবং এই বস্তুর প্রতিবিম্ব আঁকতে বলে কি হবে, তুমি একটা কাজ করবে, সোজা একটা আলোক রশ্মি নিবে। দেখো সমতল দর্পণ থেকে যে প্রধান একটা সমান্তরাল আলোক রশ্মি সোজা যাবে, গেলে ও কি করবে বলো? ও আবার সমান সমতল দর্পণ থেকে ব্যাক করে ফেলবে, ঠিক না? ও তো আর হচ্ছে দর্পণ ভেদ করে চলে যেতে পারবে না, তাহলে ও এভাবে চলে আসবে। বাট তোমার কাছে তুমি এটা একটা কাজ করবে, এটা হচ্ছে এভাবে ডট ডট দিয়ে, তারপর এই যে স্কেল দিয়েই করবে এটা। হ্যাঁ, স্কেল দিয়েই করবে, এই যে ডট ডট দিয়ে এভাবে দিয়ে দিবে আর কি, বিন্দুগুলো ডট ডট দিয়ে দিবে। আমি প্রতিবিম্ব আঁকতে চাই, তো এই দাগটাকে একটু বাড়িয়ে দিবা, কারণ গ্রাউন্ড লেভেলে ওই পিছনের দিকে হচ্ছে আমার প্রতিবিম্বটা তৈরি হবে। আমি বাড়িয়ে দিলাম পিছনের দিকে। তোমার যেটা করতে হবে, একটু চালাকি শিখিয়ে দিই, তারপর বুঝাইতেছি, নাহলে তুমি মিলাইতে পারবে না পরীক্ষায়। কি করবা, দেখো এটা যেটুকু দূরে এই যে বস্তুটা আছে না, তুমি সেম দূরে এই প্রতিবিম্বটা এঁকে ফেলবে, এভাবে এঁকে ফেলবা। এটা চালাকি, হ্যাঁ, এটা চুরি বিদ্যা। তুমি পরীক্ষায় যাবা এই জন্য বললাম আর কি। হ্যাঁ, সুন্দর করে এঁকে ফেলবা। এখন যেটা করবা, তুমি কোথা থেকে দেখছো, ধরো এই জায়গা থেকে তুমি দেখতেছো, আয়নার দিকে তাকাইছো, এই বস্তুর প্রতিবিম্ব তুমি দেখতে চাও। ধরো এই জায়গায় আছে তোমার চোখ, তোমার চোখ আছে এই জায়গায়, তোমার চোখ আছে এই জায়গায়। এখান থেকে তুমি এই আয়নার দিকে তাকাইছেন, প্রতিবিম্বটা এই দিকে দেখবা। তাহলে যেটা হবে যে এই মাথার থেকে একটা আলোক রশ্মি সোজা এখানে আপতিত হবে, তাকে দর্পণে আপতিত হবে। তোমরা সবাই স্কেল দিয়ে আসবে। আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে ও সেম এইভাবে ফিরে যাবে, বুঝছো? এইভাবে হচ্ছে ফিরে যাবে। এই যে যেখানে তুমি হচ্ছে কি দর্পণের মাথাটার মধ্যে একটা আলোক রশ্মি মিলিয়ে দিবে, কোনটা এই যেভাবে মিলিয়ে দিবে, এভাবে মিলিয়ে দিবে। অর্থাৎ এই যে আলোক রশ্মি এভাবে যাবে, এন্ড এভাবে তোমার হচ্ছে চোখটা একটু উপরে দিতে হবে, চোখটা একটু উপরে দিলাম, এইভাবে চোখে এসে আলোক রশ্মিটা পড়বে এই জায়গায়। কোনটা, এই মাথার থেকে আলোক রশ্মি এভাবে যাবে, যায় এখানে পড়বে, পরে আবার এই চোখের মধ্যে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইটাকে কিন্তু তুমি দিতে পারবে না, এটাকে তোমার ডট ডট দিতে হবে। মনে হবে যে এদিকে আলোক রশ্মিটা গেছে, গিয়ে এদিকে মিলিত হয়েছে, তার সাথে এই যে সোজা রেখাটা থেকে যে বাইর করে দিয়েছে, এখানে মনে হবে এখানে মিলিত হয়েছে। আরো একটা আলোক রশ্মি, সেটা তোমার মন মতন দিবা। তুমি হচ্ছে ধরো এইদিকে দিলা, তোমার ইচ্ছা, এটা এনও মিলাইতে পারে, এটা তোমার ইচ্ছা, এভাবে দিবা, মিলিয়ে দিবা, ঠিক আছে? তো ধরো এই যে একটা আলোক রশ্মি এখানে আপতিত হইলো দর্পণে, এন্ড এটাকে তুমি যেটা করবা, এইটার গোড়ার থেকে চোখ পর্যন্ত নিয়ে মিলিয়ে দিবা। এখন গোড়ার থেকে চোখ পর্যন্ত কি ভাবে যাবে দেখো, স্কেলে হচ্ছে না। তো একটা কাজ করবে, গোড়ার থেকে চোখ পর্যন্ত নিয়ে মিলিয়ে দিবে তোমার। আচ্ছা, গোড়ার থেকে চোখ পর্যন্ত মিলাইতে হলে তো আমার আর একটু উপরে দিতে হবে, আর একটু উপরে দিতে হবে ব্যাগটা, একটু নিচে দিলে হবে না, উপরে দিতে হবে, দিলাম। তারপর তুমি এভাবে সোজা মিলিয়ে দেবে, এই যে এখান থেকে
যে তোমার কাছে মনে হবে যে আলোক রশ্মিটি গোড়ায় আসছে, এসে পড়ছে, কিন্তু অরিজিনালি আলোক রশ্মিটি এভাবে ফিরে যাবে। কি হবে জানো? এই যে গোড়ার থেকে আরেকটা আলোক রশ্মি এখানে যাবে, যায় দর্পণে পড়বে, দেন ও তোমার চোখে চলে যাবে। এখানে এসে তোমার চোখে মিলিত হবে। তুমি চাইলে চোখটা এভাবে আঁকতে পারো। দেখো আমি তোমাকে চুরিবিদ্যা শিখেছি। এখানে কি করছো, এই বস্তুর প্রতিবিম্ব এবং দর্পণের থেকে সমান দূরত্ব হবে। আমি এঁকে ফেলছি, নাইলে তুমি এগুলো একুরেটলি মিলাইতে পারবা না। দর্পণ আঁকলাম, যে দর্পণ, দেন এখন কি করলাম, একটা সোজা রশ্মি নিলাম, এটা সোজা যাবে, দর্পণে বাধা আসছে, আবার ফিরে আসবে। আর এটাকে আমি হালকা করে বর্ধিত করে দিলাম। কি করলাম, এটার সমান দূরত্বে চিত্রটা এঁকে ফেললাম। এখন যেটা করছি, মাথা থেকে একটা আলোক রশ্মি নিয়ে এখানে আপতিত করছি, দেন চোখে নিয়ে ফেলাইছি। এই আলোক রশ্মিটা আমি পিছনে বর্ধিত করেছি, এই জায়গার মধ্যে তোমার ক্রস করলো। ক্রস করলে মানে এই দূরত্বটা আর দূরত্বটা সেম হবে। আরেকটা আলোক রশ্মি গোড়ার থেকে নিচ্ছি, গোড়ার থেকে এইরকম জায়গায় ফেলাইছি, এখানে ওইটার সাথে চোখে নিয়ে ফেলাইছি, দেন এইটা নিচের দিকে পিছনের দিকে বাড়াই দিলে যাতে এই গোড়াতে এসে মিলে, এরকম ভাবেই ফেলাইতে হয়। তো খাতা কলম নিয়ে এটা একটু ট্রাই করতে থাকো। চিত্র দেখো, এটা হচ্ছে তোমার সমতল দর্পণের প্রতিবিম্ব আঁকা। আমরা আশা করি আজকে সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ সবগুলা চিত্র শিখছি। দেখো, অবতল দর্পণে কিন্তু তুমি 6টা অবস্থানের জন্য প্রতিবিম্ব শিখছো। উত্তল দর্পণে একটা, আর এখন শিখলে সমতল দর্পণে একটা। তো আশা করি এই প্রতিবিম্বগুলো সবগুলো এঁকে ফেলবো আজকের ক্লাসে। কালকে আমরা হচ্ছে সৃজনশীল করবো, নয়তো হচ্ছে আমরা সূত্র রিলেটেড কিছু প্রশ্ন সলভ করবো। তো ঠিক আছে, সবাইকে আজকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।